হাসপাতালে লাইসেন্সের শর্ত শিথিলের দাবি, দ্রুত নবায়ন না করলে ব্যবস্থার হুঁশিয়ারি। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তারকৃতদের 405 কোটি টাকা ফ্রিজ, কয়েক মাসেও শুরু হয়নি বিচার। ভারতে একদিনে রেকর্ড 90,000 করোনা শনাক্ত, 1044 জনের প্রাণহানি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। একজন বাদে সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দগ্ধ বাকি 16 জনের অবস্থাও সংকটাপন্ন। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। পুড়ে গেছে শরীরের 50 থেকে 90%। এই ঘটনায় মৃতের স্বজনদের কান্না থামছেই না। নুরুদ্দিনের 3 ছেলে গিয়েছিলেন নারায়ণগঞ্জের বাইতুস সালাত মসজিদে নামাজ পড়তে। ছোট ছেলে আগে বেরিয়ে আসলেও বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান বড় 2 ছেলে। আমার বড় ছেলে বিয়ে পড়ে, মাদারের ছেলে ইন্টারে পড়ে। অনেক বড় আমার স্বপ্ন ছিল, আশা ছিল আমার সংসারে হাল ধরবে এই 2 বড় ছেলে। আর হইল না, আশা হইল না। আল্লাহ আমার আশা ভাঙ্গা দিল। আল্লাহ। বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক কেমরান হোসেন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। শঙ্কায় তার পরিবারের সদস্যরাও। আমার ভাই দৌড় দেওয়া বাইরে হয়েছে, বাইরে হওয়ার পরে আমার ভাইয়ের অবস্থা অনেক খারাপ ছিল। মানে গলাঘাটা মুরগির মতন আমার ভাই করতেছে। ভাই যখন দৌড় দেওয়া বাইরে হয়েছে, বাইরে হওয়ার পরে আমার কাকা ছিল, কাকারে আমার ধরেন। ওই সময় কাকায় ধরছে, কাকারে পরে ধরতে পারে না, তাকে শরীরে কিছু নাই, তো কাকায় ধরে নেই, চামড়া শরীরে চামড়া সব খুলে গেছে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা ভাই। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুশ্চিন্তায় তাদের স্বজনেরা। পোলারা কোরআন শরীফ আরবি হয় না, সব করে এই পোলারা এই কাম করে। দুজনই ছিল, দুজনই এক লক্ষের জোড়া পাখি। গ্যাস লিক হইতো, বৃষ্টি হইলে বৃষ্টির পানিতে মসজিদে মনে করেন অনেকটা পানি হয়ে যেত, ওটা ওই যে বুলবুলি উঠতো আর কি পানিতে। কিন্তু এরা কোনো অনেকবার জানানো হয়েছে, এরা এগুলো কোনো কাজ করে না। কালকে রাত্র থেকে সারা রাত্র এখানে ছিলাম, এখনো এখানে আছি, এখন পর্যন্ত রোগীর খবর পাইনি। পরিবারের চাহিদা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে স্বজনদের কাছে। 12টির মতো ট্রাক এখানে আমরা নিয়ে এসেছি এবং সেই সাথে আমরা 22টির মতো কফিন আমরা নিয়ে এসেছি। প্রয়োজন আরও নিয়ে আসা হবে। আমাদের যে হেল্প ডেস্ক সেটা আমরা ওখান থেকে সবাইকে বলছি যে এইটা আমরাই তাদের পরিজন সহ আমরাই পৌঁছে দিব এই লাশগুলি তাদের বাড়িতে, এবং সরকারের ব্যবস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিলে সেটা আমরা সম্পন্ন করব। তদন্তে কারো গাফিলতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসি নয়, তিতাসের লিকেজ গ্যাস থেকেই বিস্ফোরণ হয়েছে নারায়ণগঞ্জের মসজিদে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। মসজিদ কমিটি বলছে 9 মাস আগে তিতাসকে লাইনে ত্রুটির কথা জানানো হলে 50,000 টাকা ঘুষ দাবি করে স্থানীয় কর্মকর্তারা। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই অভিযোগের প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে বাইতুস সালাত জামে মসজিদে। সেখানে এখন শুধুই পোড়া চিহ্ন। মসজিদের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার কাচ, ভাঙা টাইলস সহ নানা জিনিস। 25 থেকে 30 বছর আগে নির্মাণ করা 4 তলা মসজিদটিতে প্রথমে এসি বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। তবে পরবর্তীতে স্থানীয়দের কথায় উঠে আসে ভিন্ন তথ্য। গ্যাস লিকেজের বিষয়ে তিতাসকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি। গ্যাস লিক হওয়ার পরে আমরা ওই তিতাস গ্যাস কোম্পানি জানাইছিলাম এটারে করার জন্য, মেরামত করার জন্য। তিতাস কোম্পানি আমাদের কাছ থেকে 50,000 টাকা চায়। 50,000 চাওয়ার পর তো আমরা কাজটা আর করতে নেই, টাকাটা জোগাতে নেই, কাজটা করতে পারি নাই। ফায়ার সার্ভিসও বলছে এসি বিস্ফোরণে নয়, প্রাথমিক তদন্তে গ্যাস লাইনের ত্রুটি পাওয়া গেছে। এই গ্যাস মিটার দিয়ে পরীক্ষা করে দেখেছি, এটাতে প্রায় 17% মিথেন গ্যাস ছিল। 17%-এরও বেশি মিথেন গ্যাস ছিল। তার মানে এটা নিশ্চিত যে এটার মধ্যে গ্যাসের একটা বড় অ্যাকুমুলেশন ছিল। চারিদিকে এসি লাগানো আছে এবং চারিদিকটাই বন্ধ করা আছে। এটাও একটা কারণ যে এটা যদি চারিদিকটা খোলা থাকতো, এসি লাগানো না থাকতো, তাহলে হয়তো ওই গ্যাস অ্যাকুমুলেশন হয়ে এভাবে দুর্ঘটনাটা ঘটতো না।
ঘটনাস্থল ঘুরে দেখেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন। তিনি জানান, এ ঘটনায় তিতাসের কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ইমার্জেন্সি টিমের সাথে আমি সরাসরি এটা চার্জ করেছি, কিন্তু তারা বলেছে যে এই ধরনের কোনো লিখিত আমাদের কাছে আসে নাই বা কোনো কমপ্লেন আমরা পাইনি, যার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কোনো সমাধান করতে পারিনি। এটা হলো আমার। তবে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। 2টি তদন্ত কমিটি গঠন করেছে তিতাস ও ফায়ার সার্ভিস। এছাড়া 5 সদস্যের আরেকটি কমিটি করেছে জেলা প্রশাসন। আমরা তিতাস গ্যাসকে কালকে খবর দিয়ে এনেছি, তিতাস গ্যাস ঘটনাস্থলে আছে এবং আমাদের তদন্ত কমিটিতে তিতাস গ্যাসের লোক আছেন। আমার মনে হয় একটা ভালো স্কোর আমরা ওখান থেকে পাবো, এবং যদি তদন্ত কমিটিতে কোনো কিছু কারো অবহেলা পায় তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা নেবেন। মসজিদে বিস্ফোরণে নিহতদের দাফনে 20,000 টাকা করে সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি আদিলুরের কাছে। আদিলুর, এই পর্যন্ত আমাদের কাছে তথ্য থাকা মতে 21 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সবশেষ নতুন কোনো দুঃসংবাদ রয়েছে কিনা? দগ্ধ বাকি 16 জনের কি অবস্থা? চিকিৎসকরা কি বলছেন? দেখুন, আসলে দুঃসংবাদের খবর দিয়ে আপনাকে শুরু করতে হয়। তার কারণ হচ্ছে যে আমরা যেটি সবশেষ জানতে পেরেছি যে রাত 2:30 নাগাদ আরও একজন মৃত্যুর সাথে লড়াই করে আসলে মারা গিয়েছেন। তার নাম শামীম হাসান। এ নিয়ে আসলে এখন পর্যন্ত আসলে মৃতের সংখ্যা 22 জনে দাঁড়িয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আসলে 15 জনের মতো দগ্ধ। সেই দগ্ধ 15 জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসলে চিকিৎসা নিচ্ছেন, এবং যে 15 জন আসলে দগ্ধ অবস্থায় এখনও আছেন তাদের শারীরিক অবস্থা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদেরকে শঙ্কামুক্ত বলা যাবে না, কারণ তারাও কিন্তু তাদের জীবনও কিন্তু আসলে সংকটাপন্ন। তার কারণ আপনি জানেন যে চিকিৎসক যারা তাদের জন্য নিরলস পরিশ্রম করছেন তাদেরকে বাঁচানোর জন্য, সেই চিকিৎসকরাই কিন্তু আসলে বলছে যে যারা দগ্ধ হয়েছেন তাদের আসলে প্রত্যেকেরই কিন্তু আসলে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যারা সেদিনের বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তাদের বেশিরভাগেরই কিন্তু আসলে 50 থেকে 90% শরীরে পুড়ে গিয়েছে, যে কারণে আসলে সবাই কিন্তু আসলে সংকট মধ্যেই এখন পর্যন্ত আসলে রয়েছেন। আর 15 জনের আসলে এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন, বা এর মধ্যে কারোর শারীরিক অবস্থার আর কিছুটা উন্নতি হয়েছে কিনা সেটা কিন্তু আসলে আরও কিছুক্ষণ পরে জানা যাবে। তার কারণ হচ্ছে সকাল 9টা বা 10টা নাগাদ এখানকার চিকিৎসকরা তাদের শারীরিক শরীরের সম্পর্কে কিন্তু আসলে বিস্তারিত আরও কিছু তথ্য আমাদেরকে দিয়ে রাখবেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে আসলে 20 জনের মরদেহ গতকাল রাতের মধ্যেই কিন্তু আসলে হস্তান্তর হয়েছে এবং নারায়ণগঞ্জে পৌঁছে গিয়েছে, এবং একই সাথে 16 জনের দাফন কাজ শেষ হয়েছে বলে কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। আর রাতে যে 2 জন মারা গিয়েছেন সেই 2 জনের মরদেহ আজকে সকালের পরে কিন্তু আসলে হস্তান্তর করা হবে, এবং পরিবারের অনুরোধে যারা মারা গিয়েছেন তাদের কারোরই কিন্তু ময়নাতদন্ত আসলে হচ্ছে না। ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তো আমার কাছে বার্ন ইউনিট থেকে সর্বশেষ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্বজনদের এখন চিনতে পারছেন। তারপরও তাকে আগামীকাল সকাল পর্যন্ত আইসিইউতে রাখা হবে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন ওয়াহিদার উপর হামলাকারীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থেকে নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে রয়েছেন ইউএনও ওয়াহিদা। হাসপাতালের যুগ্ম পরিচালক ডাক্তার বদরুল আলম জানান ওয়াহিদার অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, কিছুটা উন্নতির দিকে। তিনি কথা বলতে ও চিনতে পারছেন, তবে শরীরের ডান পাশ এখনো অবশ্য রয়েছে। অপারেশনটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এখন ওনার জ্ঞান ফিরেছে, উনি কথা বলতে পারেন, মানুষকে রিকগনাইজ করতে পারেন, চিনতেও পারেন, এবং উনি বুঝতে পারেন কোথায় আসছেন, যেটা ওনার এই জ্ঞানটুকু ছিল না আগে। ওয়াহিদার শারীরিক অবস্থা নিয়ে শনিবার সকালে বৈঠকে বসে মেডিকেল বোর্ড।
পরে বোর্ড প্রধান জানান শঙ্কা কাটলেও ইনফেকশনের আশঙ্কা এখনও রয়েছে। আমরা 72 ঘন্টার অবজারভেশনের কথা বলেছি। আমরা 72 ঘন্টা প্রথমে আইসিইউতে অবজারভেশনে রাখবো। 72 ঘন্টা শেষ হওয়ার পরে পরশুদিন সকালবেলা আমরা আবার নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত নেব উনি কি আইসিইউতে থাকবেন না আইসিইউ থেকে আমরা শিফট করব। ওয়াহিদাকে দেখতে হাসপাতালে যান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সেখানে তিনি জানান দোষীদের দ্রুত বিচারে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলাও আমার সাথে এটা নিয়ে কথা বলছেন এবং বলছেন যা কিছু করার সব কিছু করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। আর উনি আমার সাথে গত 2 দিন এর আগেও কথা বলছেন, আজকেও কথা বলছেন যে যেভাবে হোক এটার একদম ফ্রি এবং ফেয়ার ট্রায়াল খুব কুইকলি করতে হবে। বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় ওয়াহিদা খানমের। তার মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুরি নয় হত্যার উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদার উপর হামলা করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা মনে করছেন এটি একটি পরিকল্পিত হামলা। আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন। বুধবার দিনাজপুরের গোড়াঘাটেই বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় যুবলীগের স্থানীয় এক নেতাসহ 3 জনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের প্রাথমিক ধারণা চুরির উদ্দেশ্যে এই হামলা। আসাদুলের দাবি অনুযায়ী এটি একটি চুরির অভিপ্রায় থেকে সংগঠিত একটি ঘটনা। তবে এটা মানতে নারাজ প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন। তাদের মন্তব্য, চুরির উদ্দেশ্য থাকলে মালামাল খোয়া যেত। একে পরিকল্পিত হামলা বলছেন নেতারা। একজন আসামির উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে এটা চুরি, আমরা এটা বিশ্বাস করি না, কারণ কোনো আলামত তার কাছ থেকে উদ্ধার করা হয় নাই। সুতরাং আমরা এটা বিশ্বাস করি না বলেই আমরা এটা চুরি বলতে পারি না। সংগঠনের নেতারা আরো বলেন, ওয়াহিদা এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন। বালু মহলে অবৈধভাবে বালু তুলতেও বাধা দিয়েছেন। এ কারণে প্রভাবশালী কেউ ক্ষুব্ধ হয়েছেন বলে মন্তব্য তাদের। প্রভাবশালী কেউ তার উপরে ক্ষিপ্ত হতে পারে, সেটি বহিঃপ্রকাশ এটা হতে পারে বলে আমরা এটি মনে করি। তবে সুনির্দিষ্টভাবে তদন্তের স্বার্থে এবং যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এটি তদন্ত করছে, এই জন্য আমরা সুনির্দিষ্টভাবে কাউকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারছি না। প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তায় আনসার নিয়োগের দাবিও জানিয়েছেন তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার 2 আসামি নবিরুল ও সান্টোস 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু এই আদেশ দেন। এর আগে 2 আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইমাম জাফর। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের কাছেই বক্তব্য শুনতে চান বিচারক। বক্তব্য শোনার পর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি। পরে নবিরুল ও সান্টুকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এদিকে মূল আসামি আসাদুলকে র্যাব হেফাজতে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদেরকে আমরা 10 দিনের রিমান্ডের জন্য আবেদন দিয়েছিলেন। বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা জিজ্ঞাসাবাদ পরে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আমরা সুবিধা মতো সময়ে তাদেরকে রিমান্ডে নেব। এ বিষয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, 2 আসামির রিমান্ড আজকে কখন শুরু হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা, এবং ডিবি হেফাজতে প্রধান আসামি আসাদুলকে জিজ্ঞাসাবাদের পরে নতুন কোনো তথ্য কি জানা গেছে? আপনি যেমনটি এর আগে জানিয়েছিলেন, গতকালকে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং গতকাল রাতেই আমি কিন্তু ডিবির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা আজকেও আমি ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি সকালে। তারা বলছেন যে তারা সারা রাত ধরে এই 2 আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের কাছে যে প্রশ্নগুলোর উত্তর তারা খুঁজছেন, সেই প্রশ্নের কিছু কিছু উত্তর তারা পেয়ে গেছেন এবং আরও কিছু প্রশ্নের উত্তর আছে যেগুলি অত্যন্ত সূক্ষ্মভাবে তারা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে এইগুলিতে একটা সিদ্ধান্তে উপনীত আসবেন এবং পুরো পরিকল্পনা কিভাবে করা হয়েছিল তার একটি চিত্র তারা আঁকার চেষ্টা করছেন। পাশাপাশি আরেকটি বিষয় আমাকে জানানো হয়েছে যে গতকালকে ডিবি র্যাব থেকে আসাদুলকে সন্ধ্যা 6টার দিকে ঘোড়াঘাট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাকে নিয়ে আসা হচ্ছে। রাত 3:30টার দিকে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে, দিনাজপুরের আমি যে জায়গায় দাঁড়িয়েছি এসপি অফিসের সংলগ্নই ডিবি কার্যালয়, সেখানে তাকে নিয়ে আসা হচ্ছে। তাকে কিছু প্রাথমিক প্রশ্ন করা হয়েছে, কিন্তু সেটি
তাদের কাছে যে প্রশ্নমালা ছিল এবং এরা যে তথ্যগুলো দিয়েছে দুজন নবিউল এবং শান্তু যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলি তারা মিলিয়ে তার কাছ থেকে কিছু তথ্য নিয়ে এই শান্তু এবং নবিউলকে যে জিজ্ঞাসাবাদ শুরু করছেন সেগুলিকে আবার যাচাই বাছাই করে এর ভিতরে আরো গভীরে কেউ আছে কিনা, এই ঘটনায় অন্য কেউ সংশ্লিষ্ট কিনা সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন। আপাতত যদিও ডিবির দৃষ্টিতে এটিকে চুরির ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তারপরেও তারা দেখতে চাচ্ছেন যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডের চেষ্টা কিনা বা এর সঙ্গে নেপথ্য কোনো প্রভাবশালী মহল জড়িত কিনা বা অন্য কোনো গোষ্ঠী জড়িত কিনা। এটি একটি এমন একটি ঘটনা হচ্ছে যে ওয়াহিদা খানমের বাড়িতে ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করা হচ্ছে, হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হচ্ছে, কিন্তু এই হাতুড়ি দিয়ে কোনো তালা ভাঙা বা আলমারি ভাঙা বা কোনো কিছু ভাঙার কাজে ব্যবহার করা হয়নি। শুধুমাত্র ওয়াহিদা খানম এবং তার পিতাকেই অমর আলী শেখকে হামলার কাজে এই হাতুড়ি ব্যবহার করা হয়েছিল। কাজে বিষয়টি তারা শুধু চুরির দৃষ্টিতে আপাতত দেখলেও তারা মনে করছেন যে এর ভিতরে অন্য কারণ রয়েছে এবং অন্যরা কারা জড়িত রয়েছে সেই তথ্য জানার চেষ্টাই তারা করছেন। এবং আজকে বিকাল 4টার দিকে আরশাদুলকে রিমান্ডের আবেদন জানার জন্য আদালতে তোলা হবে। এটুকুই আমার কাছে আছে এই ওয়াহিদা খানমের হামলার সর্বশেষ তথ্য। দিনাজপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সব হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নিশ্চিত করতে শর্ত শিথিলের দাবি জানিয়েছে মালিকপক্ষ। তারা চান প্রতি বছর হালনাগাদের নিয়ম বদলে 3 বছর মেয়াদী লাইসেন্স করা হোক। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে শর্ত নিয়ে আলোচনা পরে, আগে লাইসেন্স নবায়ন করতে হবে, না হলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনেই 10 শয্যার বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিক অ্যান্ড হসপিটাল। গত মাসে অনলাইনে লাইসেন্স নবায়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ফি দিতে হয়েছে 50,000 টাকা, আর ডায়াগনস্টিক সেন্টারের জন্য দিতে হয় 35,000। ছোট্ট এই হাসপাতালটির জন্য বছরে এত টাকা দেয়া কষ্টসাধ্য বলে জানালেন ব্যবস্থাপনা পরিচালক। আর পাশের ঢাকা হসপিটাল লাইসেন্সের আবেদন করলে এখনো স্বাস্থ্য অধিদপ্তর মঞ্জুর করেনি। প্যাথোলজির জন্য দিতে তো 1,000 টাকা, সেটা 35,000 টাকা করেছে, তো ব্যাটেট মিলে প্রায় 1 লক্ষ টাকা সম্মিলিত হয়ে যায়। তো এই টাকাটা যদি একটুখানি কমাই দিত, অথবা যদি আমাদের 3 বছর অথবা 5 বছর একসাথে এটা করে দিত, তাহলে আমাদের সুবিধা হইতো। আমরা চাইছিলাম পুরনো রেটই থাকুক বা কিছুটা বাড়ায় নেয় আর কি, তাইলে অনেক ছোটখাটো প্রতিষ্ঠান সহজেই তারা প্রতিষ্ঠান চালাইতে পারবে আর কি। প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে সারা দেশে এমন প্রতিষ্ঠান রয়েছে 11,000-এর উপরে। প্রায় সবাই লাইসেন্সের জন্য আবেদন করলেও বেশিরভাগই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। তাই সহজ করার দাবি তাদের। 10 বেডের হাসপাতাল এত টাকা উপার্জন করে না যে প্রতি বছর তারা 50,000 টাকা দিয়ে লাইসেন্স রিনিউ করবে। 250 বেড যাদের আছে কলেজগুলো, তাদের 150 সিস্টার, এগুলো ডিপ্লোমা সিস্টার এত পাওয়া যাবে না, সেক্ষেত্রে পরিমাণগুলো সেখানে কমিয়ে আনা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে লাইসেন্স প্রাপ্তি সহজ ও গতিশীল করতে অনলাইনে আবেদনের ব্যবস্থা করা হয়েছে। সময় বাড়ানোর পরও কেউ ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক আমাদের অনলাইনে আওতাভুক্ত হবে। এরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে এবং পুনর্জন্য যদি তাদের কাছ থেকে সঠিক জবাব না পাওয়া যায় তাহলে আমরা ওইগুলি কিভাবে বন্ধ করতে হবে তার ব্যবস্থা করব। করোনা মহামারীতে বিভিন্ন হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়নের নির্দেশ দেয়া হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার জিকে শামীম, খালেদ, লোকমান, এনু ও রূপনের ব্যাংকে রাখা 405 কোটি টাকা ফ্রিজ করেছে সিআইডি। রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা আরও 35 কোটি টাকা। সিআইডি প্রধান জানিয়েছেন এই 5 জনের বিরুদ্ধে দায়ের হওয়া 8 মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র দিয়ে ফ্রিজ করা হয়েছে অবৈধ টাকা। তবে অভিযোগপত্র আদালতে জমার দীর্ঘদিন পার হলেও শুরু হয়নি বিচার। 2019 সালের 18 সেপ্টেম্বর শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। গ্রেপ্তার হন তৎকালীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, খালেদ মাহমুদ ও বিতর্কিত ব্যবসায়ী জিকে শামীমের মতো রাঘব বোয়ালেরা। এদের গ্রেপ্তারে বিপুল অবৈধ অর্থের সন্ধান মেলে। মানি লন্ডারিং আইনে হয় মামলা। তদন্ত শুরুর 5 মাসের মাথায় খালেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। 2 মামলার তদন্তে খোঁজমেলা 39 কোটি টাকা ফ্রিজ করে সিআইডি। মার্চে অভিযোগপত্র দেয়া হয় বিসিবির লোকমান হোসেন ভুইয়ার বিরুদ্ধে। ফ্রিজ করা হয় তার 2 কোটি 98 লাখ টাকার ব্যাংক হিসাব।
জুলাইয়ে 4 মামলার অভিযোগপত্র দেয়া হয় ক্যাসিনো ব্রাদার্স খ্যাত এনুরূপনের বিরুদ্ধে। সন্ধান পাওয়া 20 কোটি টাকা ফ্রিজ করে সিআইডি। আগস্টে অভিযোগপত্র দেওয়া হয় জিকে শামীমের বিরুদ্ধে। খোঁজমেলা তার ব্যাংক হিসাবে 324 কোটি 56 লাখ টাকা ফ্রিজ করা হয়। সিআইডি জানাচ্ছে ক্যাসিনো কাণ্ডে মানি লন্ডারিং আইনে 12 মামলার 8টিরই অভিযোগপত্র দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 405 কোটি টাকাকে ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে প্রায় 35 কোটি টাকা। এবং এই যে 4টে মামলা আছে অবশিষ্ট, এটা আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা শেষ করে দেব। 8 মামলার অভিযোগপত্র জমার কোনোটির 1 মাস, কোনোটির 7 মাস পার হলেও শুরু হয়নি বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন অর্থ পাচার মামলার সর্বোচ্চ সাজা 12 বছরের জেল ও 20 লাখ টাকা জরিমানা। কোভিড-19-এর কারণে যে আদালত বন্ধ ছিল, এখন তো রেগুলার আদালত শুরু হয়েছে, এখন এই মামলাগুলির বিচার শুরু হবে। এবং আমরা খুব আশাবাদী যে মামলাগুলি আমরা দ্রুতই মামলাগুলি শেষ করতে পারবো। অপরাধ বিশ্লেষকেরা বলছেন ক্যাসিনো কাণ্ডের মতো চাঞ্চল্যকর মামলার বিচার দ্রুত শেষ করা জরুরি। জিরো টলারেন্স সেটা যেন আসলে সবসময় ভিজিবল থাকে কোর্টের কাছে এবং জাতির কাছে, এবং সেজন্য কিন্তু আরেকটু আমি বলবো যে কোর্টকে আরেকটু দক্ষ হয়ে তাদের কাজকর্ম যাতে পরিচালনা করে। ক্যাসিনো অভিযানে গ্রেপ্তার আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা না গেলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি সোমবার প্রতিবেদন জমা দেবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য 12 দফা সম্বলিত সুপারিশপত্র দেয়া হবে। শনিবার সন্ধ্যায় কক্সবাজার সার্কিট হাউসে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। তিনি জানিয়েছেন প্রতিবেদনটি হবে 80 পৃষ্ঠার। এর আগে কমিটির অন্য সদস্যরা সিনহা হত্যার ঘটনাস্থল সহ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই নন্দ দুলাল সহ 13 আসামিকে। আমরা আগামী পরশুদিন অর্থাৎ 7 তারিখ, যেদিন আমাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন, সেই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা উপস্থিত হয়ে ইনশাল্লাহ মন্ত্রণালয়ে আমাদের এই তদন্ত রিপোর্ট হস্তান্তর করব। একাদশ সংসদের নবম অধিবেশন বসছে আজ। করোনা সংক্রমণ এড়াতে নিয়ম রক্ষার এই অধিবেশন চলবে মাত্র 5 দিন। চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানিয়েছেন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পালাক্রমেই অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। এদিকে সংশোধিত কাস্টমস বিল, এনার্জি রেগুলেটরি কমিশন বিল সহ পাশের অপেক্ষায় রয়েছে 15টি বিল। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন 9 সংসদ সদস্য। তারা বাদে বয়স্ক ও অসুস্থ ছাড়া অন্য সব এমপিদের SMS-এ আমন্ত্রণ জানাচ্ছে সংসদ সচিবালয়। রোববার বেলা 11টায় বসছে একাদশ সংসদের নবম অধিবেশন। নওগাঁ 6 আসনের এমপি ইসরাফিল আলম সহ বিশিষ্টজনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবে আলোচনা শেষেই মুলতবি হবে প্রথম দিনের অধিবেশন। বিধান অনুযায়ী 60 দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই, তাই বসছে এই অধিবেশন। চলবে 5 দিন। 90 দিনের যেহেতু বাধ্যকতা আছে, এর জন্য তো কোন এমপি কতদিন আছে সেটা আমরা জানি, এখনো সেই অবস্থায় যাই নাই। তবুও সংসদে সেই সুযোগটা সবাইকে দেওয়ার জন্য আমরা শুধুমাত্র, তারপরে কোনো এমপি যদি নিজে মনে করেন তিনি শারীরিক কারণে আসবেন না, তাতে তো সমস্যার কিছু না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা করোনা ছাড়া সবাইকেই সংসদে রোটেশনে আসার জন্য ওইভাবে আমরা SMS করে দিয়েছি। সংশোধিত কাস্টমস বিল, বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন বিল সহ পাশের অপেক্ষায় সংসদ সচিবালয় জমা আছে 15টি বিল। চিফ হুইপ বলেছেন করোনার কারণে গত 2 অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় এ জট তৈরি হয়েছে। এছাড়া সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও অনিশ্চিত। আইন তো এখনো উত্থাপন হয় নাই। গত সংসদে যারা আইনগুলির স্ট্যান্ডিং কমিটি নিয়েছে তারা যে কয়টা রিপোর্ট দিতে পারবে সংসদে, সেইটার উপর ঠিক হবে যে আমরা কয়টা পাশ করতে পারব। করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবারও অধিবেশনে দর্শনার্থী ও সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকছে না।
এর আগে সাংবিধানিক বাধ্যবাধকতায় 18 এপ্রিল বসা 1.5 ঘন্টার অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ত অধিবেশন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর ভাসানচরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গেছেন 40 জনের রোহিঙ্গা প্রতিনিধি দল। সেখানে তারা 2 দিন অবস্থান করবেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শনিবার ভোরে কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে রওনা দেন রোহিঙ্গারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার জানান, প্রতিটি ক্যাম্প থেকে নির্বাচিত 40 রোহিঙ্গা নেতা রয়েছেন প্রতিনিধি দলে। আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা প্রত্যক্ষ করবেন তারা। ফিরে এসে রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। এর আগেও 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু রোহিঙ্গাদের আপত্তির কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। নৌবাহিনীর শিখে ওই ভাসানচরে যাবে। তারা ওখানে দেখবে যে তাদের আমাদের সরকার যে তাদের জন্য ব্যবস্থা করছে ঘরগুলা এবং বিভিন্ন সুযোগ সুবিধা, এটা নিজ চোখে দেখার জন্যই তাদেরকে পাঠানো হয়েছে। তারা আবার ফিরে আসবে, ফিরে এসে তাদের রোহিঙ্গা কমিউনিটিকে তাদের ফিডব্যাকটা দিবে। কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো নৌপথে পণ্য রপ্তানি হলো ভারতের ত্রিপুরায়। শনিবার পরীক্ষামূলকভাবে নৌপথে বাংলাদেশ থেকে ত্রিপুরার সোনামুড়া যায় 10 মেট্রিক টন সিমেন্ট। কুমিল্লার গোমতী নদীর বিবির বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস ও বিআইডব্লিউটিআর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। দাউদকান্দি থেকে গোমতী নদী দিয়ে দেবিদার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, বিবির বাজার হয়ে ত্রিপুরার সোনামুড়ায় যাচ্ছে সিমেন্ট বোঝাই নৌযানটি। এ সময় সাংবাদিকদের ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস জানান, বাংলাদেশ ভারতের মধ্যে নৌপথ চালু হলে তা সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হবে। বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি ভারতেরও আগ্রহ থাকায় এই নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিমেন্টটাকে ভারতে চিফ মিনিস্টার যিনি ত্রিপুরার বিপ্লব কুমার দেব, উনি রিসিভ করবেন। তো আমি সেজন্য গিয়ে ওনার সাথে রিসিভ করব। এটা একটা খুবই ঐতিহাসিক ডেভেলপমেন্ট আমাদের জন্য, কারণ আপনারা জানেন ট্রাকে করেই বেশিরভাগ জিনিস বর্ডার ক্রস করে। তো পানি দিয়ে ক্রস করলে এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, কস্ট এফেক্টিভ, আর এটাতে ব্যবসাও বাড়ে। বড় উদ্যোক্তারা সরকারি প্রণোদনার বেশিরভাগ অর্থ পেলেও খুব সামান্যই পেয়েছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। তাদের জন্য বরাদ্দ প্রণোদনার ঋণের মধ্যে বিতরণ হয়েছে মাত্র 7 ভাগের 1 ভাগ। নানা শর্তের কারণে ঋণ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দ্রুত অর্থ ছাড় করতে ঋণের শর্ত শিথিল সহ নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার লোকসান কমাতে বিভিন্ন ধাপে ব্যবসায়ীদের জন্য 1,03,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এর মধ্যে বড় উদ্যোক্তাদের জন্য বরাদ্দ 40,000 কোটি টাকা ঋণের বেশিরভাগই ছাড় হয়ে গেছে। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকার মধ্যে 10,000 প্রতিষ্ঠানে ঋণ বিতরণ হয়েছে মাত্র 3,500 কোটি টাকা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বলছেন, করোনা পরিস্থিতিতে এমনিতেই দীর্ঘদিন ব্যবসা বন্ধ ছিল। পরে চালু হলেও ক্রেতা সংকটে মুনাফা নেমে এসেছে 10 ভাগের নিচে। এ অবস্থায় মূলধন ভেঙে চলতে হচ্ছে অনেককে। আমাদেরকে জানালো যে বাংলাদেশ ব্যাংকের থেকে চিঠি পেয়েছি, যাদের সিকিউরিটি আছে শুধুমাত্র তারাই পাচ্ছে। বিপদের সময় কিন্তু অ্যাকচুয়ালি সাহায্যটার প্রয়োজন। আমরা কিন্তু ব্যবসায়ীর কোনো সময় গভর্নমেন্টের কাছে 2 আনা পয়সা কখনো কোনো সহায়তা চাই নাই। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাই দ্রুত প্রণোদনার টাকা ছাড় করতে হবে। অনেকের অ্যাকাউন্ট নাই, আবার যাদের অ্যাকাউন্ট আছে তাদের হয়তো অতীতের ঋণ গ্রহণ এবং ঋণ ফেরত দেওয়ার তেমন কোনো ইতিহাস নাই। কাজে এইসব তথ্য ছাড়া যদি ঋণ দেওয়া না যায়, তাহলে তো তাদের পক্ষে এই ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করা সম্ভব হয় না। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছিল 31 আগস্ট পর্যন্ত। তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ সময়মতো না হওয়ায় 31 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু এটা নিয়ে পিছিয়ে নেই। যদিও এখন এই মুহূর্তে যদি দেখি যে হয়তো যে প্রণোদনা প্যাকেজের আন্ডারে যে ডিসবার্সমেন্ট যেটা হয়েছে সেটা অনেক কম, বাট আমরা আশা করছি আগামীতে বেড়ে যাবে।
ছোট ও প্রান্তিক উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণে ধীরগতির জন্য ব্যাংকগুলোর সদিচ্ছার অভাবকেই বড় করে দেখছেন বিশ্লেষকেরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিডিও স্ট্রিমিং খাতে বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশিরাও জনপ্রিয় হয়ে উঠেছে। টেলিভিশন, কম্পিউটার স্ক্রিন ছাড়াও স্মার্টফোন ও মোবাইল অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। তবে কি টেলিভিশনের দিন ফুরালো? যদিও সংশ্লিষ্টরা বলছেন অনলাইন প্ল্যাটফর্ম কোনোভাবেই টেলিভিশনের জন্য হুমকি নয়। তরুণ উদ্যোক্তা শবনম তুরিন সারাদিন কাজে ব্যস্ত, তারপরও অবসর পেলে অনলাইন স্ট্রিমিং সাইটে দেখেন পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজ। আমরা একটা টিম একসাথে কাজ করি, সেই জায়গা থেকে দেখা যায় যে আমরা হঠাৎ করে একটা ছোট ব্রেক পেলাম, একটু ছোট করে একটা মুভির একটু অংশ দেখে নিলাম। ব্যস্ত নাগরিক জীবনে বিজ্ঞাপনের বিড়ম্বনা এড়িয়ে অনুষ্ঠান দেখতে অনেকেরই পছন্দ অনলাইন মাধ্যম। যে কোনো সময় ফ্রি টাইমে আমি আমার ভিডিও বা সিরিজ, নতুন নতুন কন্টেন্ট দেখতে পারি। তো যেটা আমি টিভি বা অন্যান্য চ্যানেলে দেখতে গেলে আমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য টাইম ওয়েস্ট হয়। বিদেশি নেটফ্লিক্স, হইচই, জি5, আড্ডা টাইমস, ইরোজ নাও অ্যাপগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গবিডি, বায়োস্কোপ লাইভ সহ দেশি কিছু অনলাইন প্ল্যাটফর্ম। ফোনে ব্যালেন্স রিচার্জ করেই নির্দিষ্ট সময়ের জন্য নাটক, সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। বাংলা কন্টেন্টের মার্কেটটা কিন্তু বিশাল এবং পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ বাংলা। তো এটা এবং ওটিটিতে যে বাংলা কন্টেন্ট আসা, এটা কিন্তু মাত্র শুরু হয়েছে। তো আমাদের জন্য আসলে সম্ভাবনাটা বিশাল সম্ভাবনা আমাদের জন্য ওয়েট করছে। ভিডিও স্ট্রিমিং সাইটের জনপ্রিয়তায় বদলে গেছে বিনোদনের মাধ্যম। তবে সংশ্লিষ্টরা বলছেন অনলাইন প্ল্যাটফর্ম টেলিভিশনের জন্য হুমকি নয়। কেউই কারোর জন্য হুমকি হয়ে দাঁড়ায় না। যখন টেলিভিশন আসছে তখন কি মানুষ সিনেমা দেখা বন্ধ করে দিছে? আমরা কিন্তু টেলিভিশন দেখা বন্ধ করেছি বিজ্ঞাপনের জন্য। আমরা টেলিভিশন দেখা এই কারণে বন্ধ করি না, এই কারণ যে আমরা অনলাইন থেকে মুভি দেখবো বা ইউটিউব দেখবো বা অন্য কিছু দেখবো। টেলিভিশন কোনোদিনও চলে যাবে না, টেলিভিশনের ধরনটা চেঞ্জ হবে। আগে টেলিভিশন ছিল ড্রয়িং রুমে, তারপরে টেলিভিশন চলে আসলো সবার বেডরুমে, এখন টেলিভিশন চলে এসছে সবার পকেটে। সো টেলিভিশন কিন্তু টেলিভিশনের জায়গায় আছে, আমরা এখনো টেলিভিশন দেখছি। আগামীতে ভিডিও স্ট্রিমিং সাইটের সংখ্যা বাড়বে, তা মাথায় রেখে দ্রুতই নীতিমালা তৈরির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ের দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর মধ্যে 217 একর জমি অধিগ্রহণ হয়েছে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বলছে, অঞ্চলটি চালু হলে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান হবে কমপক্ষে 20,000 মানুষের। কৃষি নির্ভর এলাকা হওয়ায় দীর্ঘদিন তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি পঞ্চগড়ে। 2030 সালের মধ্যে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল তৈরির অংশ হিসেবে এবার জেলার দেবীগঞ্জ উপজেলায় 602 একরের বেশি জমিতে অর্থনৈতিক অঞ্চল করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে 217 একরের বেশি ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চল হলে রপ্তানির পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে বলছে বেজা। এছাড়া স্থানীয়ভাবে কর্মসংস্থান হবে অন্তত 20,000 মানুষের। যে ধরনের বিনিয়োগকারী আমরা চাচ্ছি, দেশি এবং বিদেশি, তারা প্রত্যেকে যদি এখানে এসে বিনিয়োগ করে এবং স্থানীয় জনগণ, স্থানীয় জনপ্রশাসন এবং স্থানীয় প্রতিনিধি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় যদি এটা সফলভাবে চালু করা যায়, তাহলে আমরা আশা করছি যে 602 একর জমির মধ্যে 20 থেকে 25,000 লোকের কর্মসংস্থান হবে। অর্থনৈতিক অঞ্চল হলে জেলার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কমবে বেকারত্ব। বেকার ছেলে যারা ডিগ্রি আছে, অনেকেই আইএ পাস, দেখা যাচ্ছে যে অনেকে ডিগ্রি পাস করে বসে আছে, অনেকেরই চাকরি হবে। এই ইকোনমিক জোন এই উত্তরাঞ্চলের জন্য শুধু পঞ্চগড় নয়, গ্রেটার দিনাজপুর, রংপুর সহ উত্তরাঞ্চলে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। পঞ্চগড়ে পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ হবে দাবি জেলা প্রশাসনের। প্রচুর পাথর শ্রমিক রয়েছে এই অঞ্চলে যারা কাজের অন্বেষণে ছিলেন, যে তাহলে আমরা এখন কি কাজ করে খাবো, বিকল্প কাজ তারা খুঁজছিলেন। বিপুল সংখ্যক শ্রমিক রয়েছেন, তারা কিন্তু এখানে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদের রুটি রোজগারের সংস্থান করতে পারবে। অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ পাবে শিক্ষিত বেকারেরা, বলছে বেজা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দখল ও বাণিজ্যিক ব্যবহার আর অব্যবস্থাপনায় চট্টগ্রামের খেলার মাঠগুলোর বেহাল দশা। মাঠে খেলার পরিবেশ না থাকায় শিশু কিশোরদের সময় কাটছে ঘরে, তৈরি হচ্ছে না ভালো মানের খেলোয়াড়। এছাড়া করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকটা অলস সময় পার করছে শিক্ষার্থীরা। চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের এই মাঠ থেকেই জাতীয় ক্রিকেট দল পেয়েছিল আকরাম খান,
মিনহাজুল আবেদিন নান্নু, তামিম, নাফিসদের। চট্টগ্রামে খেলোয়াড় তৈরিতে এই মাঠের ভূমিকা অনেক, কিন্তু এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এই খোলা মাঠে এখন খেলা তো দূরের কথা, হাঁটারও সুযোগ নেই। মাঠের চারপাশে অভিজাত খাবার দোকান, টি স্টল আর বহুল আলোচিত সুইমিং পুল, কিন্তু নোংরা পানি, কাদা আর আবর্জনায় ভরে খেলার অনুপযোগী এই মাঠ। একই দশা নগরীর পলো গ্রাউন্ড ও প্যারেড মাঠেরও। বছরের বেশিরভাগ সময় মেলা, নানা অনুষ্ঠানের পর যে সময়টুকু মাঠগুলো ফাঁকা থাকে, তখন আর সেখানে খেলাধুলা করার মতো অবস্থা থাকে না। লালদিঘি মাঠও সংস্কার কাজের কারণে 6 মাসের বেশি সময় ধরে বন্ধ। এখন লকডাউন চলতেছে, কোনো মেলা নেই, তারপরও মাঠটা ফ্রেশ নেই, আমরা ঠিকমতো খেলতে পারতেছি না। মাঠের অবস্থা খুবই খারাপ, পানি উঠে, ময়লা আবর্জনা অনেক, পানির সাথে ময়লা আবর্জনা অনেক বেশি। নগরীর খেলার মাঠ নিয়ে 2017 সাল থেকে দফায় দফায় আন্দোলন করে আসছে মহানগর ছাত্রলীগ। আউটার স্টেডিয়াম নিয়ে সংঘর্ষের জেরে মামলাও হয়েছে ছাত্রলীগ নেতাদের নামে। এর বাইরে বিভিন্ন সামাজিক সংগঠনও মাঠের জন্য আন্দোলনে সোচ্চার। মাঠগুলোতে অর্থের জন্য, স্বার্থের জন্য পরিকল্পিতভাবে বাণিজ্যিকরণ করা হয়েছে। ক্ষমতার দাপটের কাছে আমরা অনেকটা বিপর্যস্ত হয়েছি। মাঠ রক্ষায় বিভিন্ন সংস্থার মধ্যে আছে রশি টানাটানিও। সংস্থাগুলো মাঠ দিয়ে বাণিজ্যিক সুবিধা পেতে যতটা আগ্রহী, খেলাধুলার জন্য ততটা নয়। মাঠ বাড়াতে নতুন জায়গা খোঁজার কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দু একটা খেলার নতুন মাঠ বানিয়ে দেওয়ার জন্য এটা আমার পরিকল্পনা। সাগরাবাদে একটা ক্রিকেট খেলার মাঠ আমি করে দেবো, সন্ধানে আছি। যদি ফয়জলেক এলাকায় থেকে ওই জায়গা পাই, ওখানে একটা মাঠ করে দেবো। বন্দরনগরীতে খেলার মাঠ নিয়ে নানা কারণে সরগরম রাজনৈতিক অঙ্গনও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফসলি জমিতে বাণিজ্যিকভাবে 12 মাসই চাষ হচ্ছে লাউ। কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের মাধ্যমে সুস্বাদু লাউয়ের ফলন হচ্ছে। এ ধরনের লাউ চাষে খরচ কম এবং বাজারে চাহিদা বেশি থাকায় লাভবান হচ্ছেন কৃষক। পাকুন্দিয়া উপজেলার খামা গ্রামের কৃষক হাদিউল ইসলাম ব্যস্ত রয়েছেন তার 12 মাসি বিষমুক্ত লাউ বাগানের পরিচর্যায়। একই উপজেলার আঙ্গিয়াদি গ্রামের কৃষানী সালমা আক্তার, তিনিও প্রখর রোদ উপেক্ষা করে একই জাতের লাউয়ের পরিচর্যা করছেন। তাদের বাগানে শোভা পাচ্ছে লাউডগা, লাউয়ের ফুল ও ছোট বড় লাউ। বিষমুক্ত এসব লাউ সুস্বাদু হওয়ায় বাজারেও চাহিদা বেশি। এ ধরনের লাউ চাষে খরচ কম ও লাভজনক হওয়ায় উপজেলায় বেড়েই চলেছে 12 মাসি লাউয়ের চাষ। আমি 12 মাসে এই লাউটা চাষ করি। 12 মাসে লাউটা ফলে এই লাউ আমরা সারা বছর বেচতে পারি। এই 12 মাসের লাউয়ের অনেক মূল্য বেশি। পাইকারদের মাধ্যমে বাগান থেকে সংগ্রহ করা এসব লাউ জেলার চাহিদা পূরণ করে পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। বিষমুক্ত এই লাউয়ের উৎপাদন বাড়াতে সরকারি সহযোগিতার দাবি কৃষকদের। আমরা এই লাউ যে চাষ করি সারা বছরই পাওয়া যায়, এটার মাঝে কোনো ভেজাল নাই। 12 মাসে লাউ চাষ করিয়া আমরা লাভবান আছি। 12 মাসি লাউ বাগানে রাসায়নিক সারের পরিবর্তে কেঁচো দিয়ে তৈরি জৈব সার দিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি ও প্রাকৃতিক ফাঁদ দিয়ে পোকামাকড় দমন করা হয়। তাই এই লাউ চাষে কৃষকদের উৎসাহিত করছেন কৃষি কর্মকর্তারা। সার হিসাবে কৃষকরা ওই কেঁচো সার ও টাইকো কম্পোস্ট ব্যবহার করে থাকে। তাছাড়া এখানে লাউ উৎপাদন করতে কোনোরূপ বিষও ব্যবহার করা হয় না, যার প্রেক্ষিতে এখানে যে লাউগুলো উৎপাদিত হয় তার কালার খুবই ভালো থাকে। চলতি বছর কিশোরগঞ্জে 710 হেক্টর জমিতে আবাদ হয়েছে এই 12 মাসি লাউ। এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 17,500 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অবৈধভাবে অনলাইন টিভি চালু করে প্রতারণার অভিযোগে সাভারে 4 জনকে আটক করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে বলে র্যাব জানিয়েছে। শনিবার রাতে সাভারের হেমায়তপুরের মোল্লা মার্কেটের 3য় তলায় নিউজ টিভি বাংলা নামের একটি অনলাইন টিভির অফিসে অভিযান চালানো হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে প্রতারক দিদার ও তার সহযোগীরা সাংবাদিকতার নামে মানুষের সঙ্গে নানা প্রতারণা করে আসছিল। শুধু তাই নয়, চক্রটি দেশের বিভিন্ন জেলায় জেলা প্রতিনিধি নিয়োগের নাম করেও টাকা হাতিয়েছে বলে অভিযোগ রয়েছে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারা প্রতিষ্ঠানের প্রধান দিদারুল ইসলাম সহ 4 জনকে আটক করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা মালেকা আক্তার নিহত হয়েছেন।
গতরাতে কিশোরগঞ্জের চামড়া সড়কের করিমগঞ্জ উপজেলার শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানিয়েছেন, নিহত মালেক আক্তার উপজেলার নয়াপাড়া আব্দুস সালাম মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কিশোরগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে নিজ বাড়ি নয়াপাড়া গ্রামে ফিরছিলেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি শিমুলতলা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মালেকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়। ঘটনার পর সিএনজি ও টমটম জব্দ করা হলেও পলাতক দুই চালককে খুঁজছে পুলিশ। টাঙ্গাইল সদরের বরুহায় অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। দেখতে ভিড় জমান বিভিন্ন বয়সী অন্তত ৫,০০০ মানুষ। দীর্ঘদিনের করোনা পরিস্থিতি ও সাম্প্রতিক বন্যায় হাঁপিয়ে উঠেছে চরাঞ্চলের মানুষ। নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা, আর এ কারণে স্থানীয়দের উদ্যোগে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। তবে নির্মল বিনোদনের আশায় স্বাস্থ্যবিধির কোনো রকম তোয়াক্কা না করেই ভিড় জমান বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশু কিশোর। প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশত নৌকা। ৫ বছর ধরে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বিশ্বে একদিনে করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙেছে ভারত। দেশটিতে ২৪ ঘন্টায় ৯০,৬০০ জনের শরীরে মিলেছে ভাইরাস, প্রাণ গেছে ১,০৪৪ জনের। এই সংখ্যা গত ২৪ ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ। এ নিয়ে ভারতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৭০,৬০০। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে যাওয়ার পথে ভারত। দেশটিতে মোট শনাক্ত ৪১,১০,০০০-এর বেশি। ব্রাজিলে এই সংখ্যা ৪১,২৩,০০০। সংক্রমণের দিক দিয়ে প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে ১,৯২,০০০, আক্রান্ত ৬৪ লাখের বেশি। তবে একদিনে যুক্তরাষ্ট্র ব্রাজিলে কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। এদিকে গত ২ দিনে বিশ্বে করোনায় মারা গেছেন প্রায় ১২,০০০ মানুষ। এ পর্যন্ত মোট প্রাণহানি ছাড়িয়েছে ৮,৮২,০০০। ২,৭০,০০,০০০ আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১,৯০,০০,০০০ বেশি মানুষ। প্রবল ইচ্ছে ছিল দল বদলের, কিন্তু মেসির অনুরোধ রাখেনি বার্সা কর্তৃপক্ষ। ফ্রি ট্রান্সফারে LM10কে ছাড়বে না তারা। পাহাড় সম রিলিজ ক্লজকে টপকে এ মৌসুমে আর মেসির বার্সা ছাড়া হচ্ছে না। অনিচ্ছা সত্ত্বেও থেকে গেছেন ক্লাব কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ গোপন থাকেনি। তারপরও ইতিবাচক থাকছেন খুদে জাদুকর, বলছেন বার্সার হয়ে দেবেন নিজের সেরাটা। ক্লাবের থেকে বড় নয় খেলোয়াড়েরা, তবে একই সূত্র প্রযোজ্য হয়নি মেসির ক্ষেত্রে। ক্লাবের যেমন অবদান আছে, তেমনি ২০ বছরের সাধনায় নিজের অবস্থান গড়ে তুলেছিলেন LM10। বার্সা মেসি শব্দ দুটি আলাদা করে ভাবার চেষ্টা করে সফল হওয়া কঠিন। কিন্তু খুদে জাদুকরকে ধরে রাখতে যে পথ বেছে নিয়েছে ব্লুগ্রানা, তাতে কি অক্ষত থাকবে শ্রদ্ধার সম্পর্ক? ক্লাবের প্রতি ভালোবাসা, টান কি আছে একই রকম, নাকি দলবদল নিয়ে নাটকীয় পরিস্থিতি বদলে দিয়েছে অনেকখানি? ইচ্ছের বিরুদ্ধে ম্যানেজমেন্টের একরোখা আচরণে থেকে যেতে হচ্ছে আরও এক মৌসুম, যখন সম্পর্ক রূপ নিয়েছে তিক্ততায়। এই অবস্থায় বার্সা কি সেরা মেসিকে পাবে আগামী মৌসুমে? রিলিজ ক্লজের ফাঁদে আটকে যাওয়া আর্জেন্টাইন সুপারস্টার কি সব ভুলে আগের মতো হয়ে উঠতে পারবেন? বার্সেলোনার হয়ে খেলা চালিয়ে যাব। মাঠে, ড্রেসিং রুমে, ক্যাম্পে যেমন ছিলাম, নতুন মৌসুমেও তেমনই থাকব। ম্যাচ জয়ের যে ক্ষুধা, ট্রফি জয়ের যে আকাঙ্ক্ষাও থাকবে। কোচ কোম্যান তার চ্যালেঞ্জিং মিশনে কিভাবে মেসিকে কাজে লাগাবে? ড্রেসিং রুমের গুমোট ভাব কি কেটে যাবে সহসাই, নাকি পরিস্থিতি যাবে নাগালের বাইরে? সম্ভাবনার সাথে শঙ্কাও যে আছে। এই মৌসুমে মেসিকে নিয়ে বার্সা ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তাই দেখার অপেক্ষা। মেসি যদি আর 1 বছর থাকেন, তাহলে আমরা তার সর্বোচ্চটা কাজে লাগাতে পারবো। স্টেডিয়ামে তার খেলা দেখতে যেতে পারবো। পুরো পরিস্থিতি খুব অপ্রীতিকর। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।